তাহলে দেখো একটা ট্রাই ব্লকের আন্ডারে হচ্ছে আরো ট্রাই ব্লক ব্যবহার করার নিয়ম। হ্যাঁ, তো দেখো একটা ট্রাই এর আন্ডারে আরেকটা ট্রাই আছে। প্রথম ট্রাই দেখো দুটো স্টেটমেন্ট আছে, তারপরে এর আন্ডারে আরেকটা ট্রাই আছে, এর মধ্যে আবার স্টেটমেন্ট আছে, তারপরে সব একসাথে এই ক্যাশ ব্লকটা দেখো এই আন্ডারে যে ট্রাই ব্লক ছিল এই ট্রাই ব্লকের, তারপরে আবার এখানে এই ক্যাশ ব্লকটা হচ্ছে উপরের ট্রাই ব্লকের, তাই না? এই যে প্যারেন্টস চাইল্ড রিলেশন, হ্যাঁ, নেস্টেড রিলেশনে একটা ট্রাই এর আন্ডারে আরেকটা ট্রাই ক্যাশ থাকতে পারে। তো দেখে যে ব্র্যাকেট দিয়ে দিয়ে প্যারেনথেসিস করে করে বুঝাইতে হবে এই ক্যাশটা নিশ্চয়ই তাহলে এই ট্রাই এর, তারপরে এই ক্যাশটা হচ্ছে উপরের এই ট্রাই এর। হ্যাঁ, এভাবে তোমরা একের অধিক ট্রাই ব্লক একটা ট্রাই ব্লকের আন্ডারে রাখতে পারো। নেস্টেড ট্রাই ব্লক, নেস্টেড ক্লাস যেরকম ভাবে ব্যবহার করা যায়, নেস্টেড ক্লাস পড়েছো, সেরকম ভাবে নেস্টেড ট্রাই ব্লকও ব্যবহার করা যায়। এই যে দেখো একটা ট্রাই ব্লকের আন্ডারে আরেকটা ট্রাই ব্লক, তাহলে এই ক্যাশ ব্লকটা হচ্ছে এই আন্ডারে যে ট্রাই ব্লক ছিল তার, আবার আরেকটা ট্রাই ব্লক এটার আন্ডারে যে ক্যাশ ব্লক, এই যে ফাইনাল যে ক্যাশ ব্লক, এই ক্যাশ ব্লকটা ছিল এই যে মেইন যে ট্রাই ব্লক ছিল সেই ট্রাই ব্লকের। এভাবে তোমরা অর্ডারিং করে করে তোমরা নিজের মতো করে কোডিং এ যদি তোমার দরকার হয় তুমি এরকম ভাবে নেস্টেড ট্রাই ব্লক সাজাইতে পারো। এটা বৈধ, এটা করার দোষের কিছু না। তাহলে নেস্টেড ট্রাই ব্লকটা করা যেতে পারে। তো ফাইনালি ব্লক আমরা তো অলরেডি শিখে গেলাম যে ফাইনালি ব্লকের মধ্যে যাই দিব সেটা অলরেডি কিভাবে এক্সিকিউট করবে, এক্সেপশন ঘটুক আর না ঘটুক, তাই না? এই যে দেখো তো এই এটা দেখো এখানে কি ঘটেছে। এখানে ট্রাই ব্লকের মধ্যে রাখছে এটা একটা নাল পয়েন্টার এক্সেপশন। এখানে দেখো ফাইনালি ব্লকের মধ্যে অলরেডি দুইটা, ফাইনালি ব্লকের মধ্যে দুইটা প্রিন্টএফ রাখছে। তাহলে উপরের এক্সেপশনটা কিন্তু এখানে কোনো এক্সেপশন ঘটেই নাই। ঘটছে কি, ডেটা ইকুয়াল 25/5, এখানে তো 5 আউটপুট আসবে, তাই না? এখানে কোনো এক্সেপশন ঘটেই নাই, তবুও সেটা ট্রাই ক্যাচ দিয়ে নাল পয়েন্টার এক্সেপশন দিয়ে রাখছি। তো না, নো প্রবলেম, এ ধরনের ঘটনা আসতে পারে যেখানে এক্সেপশন ঘটেই নাই। কিন্তু সেখানে দেখো এই ফাইনালি ব্লকের মধ্যে যেটা আছে সেটা অলওয়েজ ইমপ্লিমেন্ট হবে। কেস 2 যেখানে এক্সেপশন ঘটেছে, এটাতে দেখো এখানে দেখো ট্রাই ব্লকের মধ্যে এক্সেপশন ঘটেছে। কি এক্সেপশন এটা? অ্যারিথমেটিক এক্সেপশন না, ডিভাইডেড বাই 0 মানে অ্যারিথমেটিক এক্সেপশন। অ্যারিথমেটিক ডিভাইডেড বাই 0 এক্সেপশন ঘটেছে। হুম, কিন্তু আমি এখানে ক্যাচ করেছি কি নাল পয়েন্টার এক্সেপশন, তাহলে হইলো? হলো না তো। কিন্তু ফাইনালি ব্লকের মধ্যে যেটা রাখছি দেখো সেটা আগে কি, ফাইনালি ব্লক অবশ্যই আগে ইমপ্লিমেন্ট হইলো। ফাইনালি ব্লক ছাড়া দেখো আরেকটা আছে কি, ফাইনালি ব্লকের বাইরে রেস্ট অফ কোড ইনপুট করেছি, কিন্তু এটা দেখো আউটপুট আসে নাই। কারণ কি, এই এক্সেপশন তো ডিটেক্ট হয় নাই, তার মানে এখানে এরর, এখানে তো আউটপুট আসবে না, তাই না? আটকে গেল তো। কারণ হচ্ছে এক্সেপশন ঘটেছিল অ্যারিথমেটিক এক্সেপশন এখানে, আর আমরা ক্যাচ করেছি কি নাল পয়েন্টার এক্সেপশন। তাহলে তো আমার এক্সেপশন কি এখানে ধরতে পারলো আমার ক্যাচ ব্লক? পারেনি তো, নাকি? বুঝতে পারছো? বলো, এই ট্রাই ব্লকে কি ধরনের এক্সেপশন ঘটেছে বলো? কেউ একজন বলো। অ্যারিথমেটিক এক্সেপশন স্যার। অ্যারিথমেটিক এক্সেপশন ঘটেছে, কিন্তু আমরা ক্যাচ করেছি কি? ক্যাচ করছে নাল পয়েন্টের এক্সেপশন। এই অ্যারিথমেটিক এক্সেপশনকে আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পেরেছি না পারি নাই? পারি নাই নাকি? হ্যাঁ স্যার। তাহলে এখানে তো এরর আসবে, তাহলে বাকি অংশ কোডে রান করার কথা। না স্যার, ফাইনালি ব্লক না দিলে ওইটা রান করার কথা ছিল না, কিন্তু ফাইনালি ব্লকের জন্য রান করছে। হ্যাঁ, এই যে ফাইনালি ব্লকের মধ্যে যেটা দিয়েছি এটা রান করেছে, কিন্তু ফাইনালি ব্লকের বাইরে যেটা দিয়েছি এটা রান করে নাই। বুঝতে পারছো? দেখো শুধু ফাইনালি ব্লকের মধ্যে যতটুকু ছিল জি অতটুকু স্যার। রান করেছে, হ্যাঁ স্যার। ফাইনালি ব্লকের বাইরেটা রান করে নাই। তাহলে ফাইনালি ব্লকের গুরুত্বটা বুঝতে পারছো তো নাকি? এটাই ছিল মূলত ফাইনালি ব্লক। এরপরে থ্রো কিওয়ার্ড, একটা এক্সেপশনকে থ্রো করার জন্য আমরা থ্রো কিওয়ার্ড ব্যবহার করে থাকি। হ্যাঁ, এক্সপ্লিসিটলি থ্রো অ্যান এক্সেপশন। যে এক্সেপশনটা চেকড এক্সেপশন হতে পারে অথবা
আনচেকড এক্সেপশন হতে পারে, উভয়টাই থ্রো কিওয়ার্ড দ্বারা হ্যান্ডেল করা যায়। কিভাবে করে আমরা একটু দেখি। হ্যাঁ, থ্রো নতুন টাইপের দেখো এক্সেপশন তুমি ডিটেক্ট করতে চাচ্ছ, এখানে দেখে কি বলছে দেখো। এখানে দেখো তো বলছে নতুন একটা এক্সেপশন যেটা তুমি করতে চাচ্ছ। দেখো একটা ক্লাস নিয়েছো, মনে করো তুমি হচ্ছে ভোট দিতে যাবা, তাহলে ভোট দিতে গেলে তোমার এলিজিবিলিটি কত? 18 বছর বয়স হতে হবে, তাই না? তাইলে এই ক্ষেত্রে তোমার যদি 18 বছর বয়স না হয়, তাহলে সেটাই একটা কি ঘটে গেল, এক্সেপশন ঘটে গেল না? এই যে একটা ঘটনা দেখো, এখানে একটা মেথড নিলাম ভ্যালিডেট, যেটা আমরা চেক করব যদি এজ 18 বছর এর কম হয় তাহলে থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন নট ভ্যালিড। তাহলে একটা অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো করলো এখানে নট ভ্যালিড। তাহলে নট ভ্যালিড একটা এক্সেপশন বানাইলাম, এটা নতুন এক্সেপশন বানাইলাম না? যদি তোমার 18 বছরের কম বয়স হয় তাহলে সেটা কি একটা এক্সেপশন থ্রো করবে যে তোর নট ভ্যালিড। এই যে একটা এক্সেপশন, এটা আমরা থ্রো কিওয়ার্ডের মাধ্যমে তো ডিজাইন করলাম। থ্রো কিওয়ার্ডের মাধ্যমে এক্সেপশনটা আমরা ধরলাম যে যদি তোমার 18 বছর না হয় তাহলে একটা এক্সেপশন থ্রো করবে। কি সেটা এক্সেপশনটা? নট ভ্যালিড। আর যদি এই এক্সেপশনটা থ্রো না করে তাহলে কি হবে? ওয়েলকাম টু ভোট, তাহলে তুমি ভোটের জন্য এলিজিবল হবে। এই যে যদি তুমি ইনপুট হিসেবে দাও 13, তাহলে 13 দিলে কি হবে? নট ভ্যালিড হবে না? এক্সেপশন থ্রো করবে না? আউটপুট আসছে দেখো, জাভা মেইন ল্যাং অ্যারিথমেটিক এক্সেপশন কি এক্সেপশন? নট ভ্যালিড। এই যে নট ভ্যালিড তুমি কিন্তু বানাইলা এটা, তাই না? কি দিয়ে বানাইলা? এই যে থ্রো কিওয়ার্ডের সাহায্য নিয়ে তুমি একটা কন্ডিশন দিয়ে বানাইলা যে যদি 18 বছরের কম ইনপুট দেই তাহলে একটা এক্সেপশন থ্রো করবে, নট ভ্যালিড এক্সেপশন। তাহলে থ্রো কিওয়ার্ড দিয়ে কিভাবে তুমি এক্সেপশন এভাবে থ্রো করতে পারো, নতুন এক্সেপশন, বুঝতে পারছো তো নাকি? এটাই মূলত থ্রো কিওয়ার্ড এর কাজ ছিল। থ্রো কিওয়ার্ড দিয়ে তুমি এরকম ভাবে এক্সেপশন ডিজাইন করতে পারো, এক্সেপশন থ্রো করতে পারো। আরেকটা আছে থ্রোস কিওয়ার্ড। হ্যাঁ, একই রকম, একটু পার্থক্য আছে, কোথায় থ্রো ব্যবহার করব কোথায় থ্রোস ব্যবহার করব এটা একটু দেখে নিও যে কোথায় আমরা থ্রো কিওয়ার্ড, হ্যাঁ, আর কোথায় থ্রোস কিওয়ার্ড ব্যবহার করবে। এটা একটু দেখলে মোটামুটি এই থ্রো এবং থ্রোস কিওয়ার্ডের পার্থক্যটা তোমরা একটু দেখো। থ্রো কিওয়ার্ড এবং থ্রোস কিওয়ার্ডের মধ্যে কি পার্থক্য, কোনটা কোথায় ব্যবহার করব, এটা সামনের দিন আমি একটু জিজ্ঞাসা করবো তোমাদের কাছে। হ্যাঁ, তারপরে আর কি আছে যে পার্থক্যটা এখানে দেয়াই আছে, একটা ক্লাসকে ফলো করে একটা ইনস্ট্যান্সকে ফলো করে, একটু কিছু কিছু পার্থক্য আছে। হ্যাঁ, একটা মেথড বডি ইউজ করে, মেথডের সিগনেচার ইউজ করে, একটা হচ্ছে মাল্টিপল এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারে আর একটা পারে না, এরকম কিছু পার্থক্য রয়েছে, এটা দেখে নিও। থ্রো এবং থ্রোস কিওয়ার্ডের মধ্যে পার্থক্যটা দেখে নিও। তোমরা ফাইনাল কিওয়ার্ড পড়েছো না এর আগে? মিডে ফাইনাল কিওয়ার্ড মানে কোন কিওয়ার্ডের আগে ফাইনাল বসাইলে কি হয়, কোন ভেরিয়েবলের আগে মেথডের আগে ফাইনাল বসাইলে কি হয়, পড়েছো তো নাকি? এটা তুমি জানো, ওই যে স্ট্যাটিক কিওয়ার্ড পড়ানোর সময় ফাইনাল কিওয়ার্ড পড়াইছিলাম, যে কোনো ক্লাসের আগে ফাইনাল বসালে কি হয়, ফাইনাল ক্লাস, মেথডের আগে বা কোনো ভেরিয়েবলের আগে ফাইনাল বসালে সেটা ফাইনাল ভেরিয়েবল হয়। কি কি বৈশিষ্ট্য অবশিষ্ট সেটা তোমরা জানো। তো ফাইনালি হচ্ছে আজকে শিখে গেলা যে ফাইনালি একটা ব্লক যেটা এক্সেপশন হ্যান্ডলিং এর ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়। ফাইনালি ব্লকের মধ্যে যা থাকবে সেটা অবশ্যই এক্সিকিউট হবে, এক্সেপশন ধরা পড়ুক আর না পড়ুক। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে ফাইনালাইজ। ফাইনালাইজটা মূলত গার্বেজ কালেকশনের জন্য ব্যবহার করা হয়, এটা আমরা পরে পড়বো। তবে মনে রেখো যে ফাইনালাইজ মেথড, এই মেথডটা গার্বেজ কালেকশনের জন্য ব্যবহার করা হয়। আর ফাইনাল একটা কিওয়ার্ড, আর ফাইনালি একটা ব্লক। হ্যাঁ, এটা মাথায় রেখো, তিনটা যেন গুলায় না যায়। ফাইনাল একটা কিওয়ার্ড, ফাইনালি একটা ব্লক, এবং ফাইনালাইজ একটা মেথড। ফাইনাল কিওয়ার্ড কি কাজে লাগে আমরা জানি, যে ফাইনাল বসালে কি হয়, তাকে ইনহেরিট করা যায় না, তাকে ওভাররাইট করা যায় না, এরকম কিছু কন্ডিশন পড়ে যায়। আর ফাইনালি আমরা এই যে এক্সেপশনের ক্ষেত্রে ব্যবহার করি, আর ফাইনালাইজটা আমরা গার্বেজ কালেকশনের সময় ব্যবহার করি, এটা মাথায় রেখো। এখানে কিছু প্র্যাকটিসও রিলেটেড দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো বেসিক কনসেপ্ট আমার মনে হয় এতটুকুই। আর কাস্টম এক্সেপশন ডিজাইন করা এটা এত কিছু এখন দরকার নেই। যারা আগ্রহী তারা একটু দেখে নিও। এছাড়া আর কিছু নেই, এক্সেপশন হ্যান্ডলিং এর এই কনসেপ্টটুকু তোমরা কমপ্লিট করো।
এটা কমপ্লিট করলে এখানে এক্সেপশন হ্যান্ডলিং এর কিছু টেস্ট আছে। এই টেস্ট গুলো তোমরা যদি নিজে কমপ্লিট করতে পারো তাহলে ধরে নেওয়া যাবে যে তোমরা এটা বুঝে গেছো। এক্সেপশন হ্যান্ডলিং করার পরে দেখো এই যে তোমার এখানে কিছু কুইজ দেয়া আছে, হ্যাঁ? এক্সেপশন হ্যান্ডলিং কুইজ 1, কুইজ 2, কুইজ 3, এই ৩ টা কুইজ হচ্ছে তোমরা আগে একবার পড়িও পুরো সাইটটা। যা পড়ালাম এই রিলেটেড একটু প্র্যাকটিস করিও। প্র্যাকটিস করার পরে হচ্ছে এই কুইজ ৩ টাতে অ্যাটেন্ড করিও। এই ৩ টা কুইজে যখন তোমরা অ্যাটেন্ড করবা, কুইজ 1, কুইজ 2, কুইজ 3, তখন এই ৩ টা যদি নিজেরা ডেভেলপ করতে পারো বা নিজেরা সলভ করতে পারো, তাইলে ধরে নেওয়া যাবে যে তুমি কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এটা কমপ্লিট করতে পারো, এটা কমপ্লিট করার পরে আমরা নেক্সট দিন মাল্টি থ্রেডিং কনসেপ্টটা আছে। মাল্টি থ্রেডিং নিয়ে আমরা পড়াশোনা করব। মাল্টি থ্রেডিংটা একটু ২ টা ৩ টা ক্লাস লাগতে পারে। মাল্টি থ্রেডিংটা মূলত একটু বড় অধ্যায়। এটা পড়লেই অনেক দূর আমরা আগায় যাব। মাল্টি থ্রেডিংটা অনেক কোডিং করতে হবে। হ্যাঁ, সামনের দিন আমরা কোডিং করব, কিন্তু মাল্টি থ্রেডিং এ তো এক্সেপশন নলেজটা লাগবে। সেক্ষেত্রে এক্সেপশনের যে কোডগুলো আছে এখানে, এই কোডগুলো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করতে যে কোনো প্রবলেম হলে আমাকে বলবা। আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ? আর এই কনসেপ্ট গুলো ধরে ইমপ্লিমেন্ট করো। কারণ হচ্ছে ল্যাব আমরা কবে পাবো, কিভাবে পাবো, ল্যাবে কবে কাজ করা হবে আমরা অনিশ্চিত, বলতে পারি না। সেক্ষেত্রে একটু করে নিজের বাসাতে বসে প্র্যাকটিস করতে পারো। যাতে করে তোমাদের জন্যই ভালো হবে আরকি। হ্যাঁ? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। যে এক্সেপশন হ্যান্ডলিং সম্পর্কে জানার থাকলে, বলার থাকলে বলো। অন্তত কনসেপ্টটা জাস্ট আইডিয়াটা বুঝতে পারছো কিনা যে আসলে এক্সেপশন হ্যান্ডলিং এ কি ঘটে। এতটুকু যদি বুঝতে পারো, এখন বাকিটা তুমি নিজেরা ডেভেলপ করে নেবা। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো। স্যার নাই? বলো। স্যার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সপ্রেশন এটা একটু দেখান আরেকবার। অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড মানে হচ্ছে তুমি মনে করো একটা অ্যারে ডিক্লেয়ার করেছো সাইজ 10, তাহলে সেখানে কয়টা এলিমেন্ট থাকতে পারবে? 10টা, তাই না? জি স্যার। তাই তো? সেই 10টা এলিমেন্টের ইনডেক্স নাম্বার কত হবে? 0 থেকে শুরু করলে 0 থেকে 9, তাই না? জি তাহলে আরো 0 তে একটা রাখতে পারবে, আরে 1 এ একটা রাখতে পারবে, আরে 9 পর্যন্ত তুমি হচ্ছে 9 তম ইনডেক্স পর্যন্ত ভ্যালু রাখতে পারবা। কিন্তু তুমি বলতেছো যে আরে 50 তম ইনডেক্সে 10 ভ্যালু বসাও। তাহলে কি সম্ভব? তুমি তো ডিক্লেয়ার করেছো 10। 50 তম ইনডেক্স খুঁজে পাওয়া সম্ভব? না স্যার। এখন যদি তুমি 50 তমতে ভ্যালু 10 বসাতে যাও, তাহলে তো এরর ঘটবে না? জি স্যার। এটাই হচ্ছে আরে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। আচ্ছা স্যার ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর বলো। আর কোনো জিজ্ঞাসা? তোমরা কি অ্যান্ড্রয়েড পারো নাকি? অ্যান্ড্রয়েডে কেউ কাজ করো? আসলে জাভা ল্যাব তো হচ্ছে না, থিওরি পড়ে তো আসলে সেরকম কোনো কাজেও আসে না। ল্যাবটা হলে পাশাপাশি জাভা দিয়ে তো অ্যান্ড্রয়েড ডেভেলপ করতে হয়। যদি কারো অ্যান্ড্রয়েড ইন্টারেস্ট থাকে, তাহলে জাভাটা ভালো করে শিখে নাও। জাভাটা একটু ভালো করে প্র্যাকটিস করলে অ্যান্ড্রয়েডটা ধরতে পারবা। আর অ্যান্ড্রয়েডের মার্কেটটা তো খুব ভালো। সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের বেস কিন্তু জাভা শিখতে হবে। সেক্ষেত্রে জাভাটা একটু ভালো করে শিখতে পারলে অ্যান্ড্রয়েডে কাজ শুরু করতে পারবা তোমরা। আমরা তো অ্যান্ড্রয়েড শিখাই না, নিজ দায়িত্বে শিখতে হবে। তো যাই হোক, জাভাটা একটু ভালো করে শিখো যাতে অ্যান্ড্রয়েডটা ধরতে পারো, নিজেরা শিখে নিতে পারো। কিংবা কোনো ট্রেনিং ফ্রেনিং করে কোথাও কিছু করে বা অ্যান্ড্রয়েডটা যদি ধরতে পারো, তখন কিন্তু আবার জাভা বেসিকটা লাগবে। সেক্ষেত্রে জাভাটা ভালো করে শিখো যাতে অ্যান্ড্রয়েডের মার্কেটটা ধরতে পারো। কারো কোনো আর কোনো জিজ্ঞাসা আছে? যদি না থাকে, তাহলে হচ্ছে এবার 15 ব্যাচের যারা আছো, তোমাদের আচ্ছা 14 ব্যাচের সবাই লিভ নিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো না? 14 ব্যাচের সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো তো? লিভ জি নিয়ে নাও স্যার, 14 ব্যাচ। সবাই অ্যাটেন্ডেন্স হয়ে গেছে স্যার। 14 ব্যাচ লিভ নিয়ে নাও, 15 ব্যাচের সাথে আমি কথা বলবো। ওকে। হ্যাঁ, 15 ব্যাচ তোমরা পরীক্ষা কবে দিবা বলো তো? তোমাদের যে ক্লাস প্রেজেন্টেশনটা মিস হয়ে গেছে, এটা কবে দিতে চাও তোমরা? 15 ব্যাচ কয়জন আছো? কেউ কি আছো? এই রেকর্ডিং বন্ধ করো, রাকিবুল।
স্যার আছি স্যার। আচ্ছা 14 ব্যাচ সবাই লিভ নিয়ে নাও। 15 ব্যাচের কয়জন আছো? তোমরা কবে প্রেজেন্টেশন দিবা ঠিক করেছো? তোমরা কি বসছিলে নিজেরা? জি স্যার স্যার। এখনো ওইটা ঠিক হয় না। ঠিক হয় নাই? আচ্ছা কোনো সমস্যা হ্যাঁ নেই। জি স্যার ঠিক এই হয়েছে। রাকিবুল তুমি 14 ব্যাচের না? তুমি রেকর্ডিং বন্ধ করো। করেছো?